শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল ৮টা মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি। তো এদিকে চলে এসেছি রান্না করতে। তো এখন আমার মেয়ের জন্য ওটস রান্না করছি। কাউ মিল্ক দিয়ে শুধুমাত্র ওটস রান্না করব, এর মধ্যে কোনো কিছু অ্যাড করব না ভেবেছি। তো এদিকে দেখো আমি প্রথমে জল দিয়ে দিয়েছি, ভালো মতো একটু সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি কাউ মিল্ক অ্যাড করে দিচ্ছি। গতকালকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে সবটা সামলে উঠতে আমারও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। তো আমার শরীরটাও তো তেমন একটা ভালো নেই, আবার উপরন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যেহেতু সবটা সামলে উঠতে একটু কষ্ট হয়ে যায়। আবার মেয়ে আছে, ছোট বাচ্চা, সেই জন্য একটু কষ্ট হয়ে যায়। আগের ব্যাপার ছিল আলাদা, কিন্তু এখন দিন যাচ্ছে তো কাজকর্ম বেড়েই চলেছে। তো সেটাই মনে মনে ভাবছি কিভাবে সবটা আমি সামলে উঠতে পারবো। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই ইলিশ মাছ, তারপর রুই মাছ, আর এদিকে লোটে মাছ নিয়ে এসেছে। সেগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো কাটতে বেশ অনেকটাই সময় লেগেছে। তো এত মাছ দেখতে পাচ্ছ, এই মাছগুলো আজকেই সব রান্না হয়ে যাবে। আর দিদি আসবে বাড়িতে, সেই জন্যই একটু বেশি করে মাছ নিয়ে এসেছে। আর বাবাকে একদিন আমি বলেছিলাম যে লোটে মাছ খেতে ইচ্ছা করছে, যদি পাওয়া যায় তো খুব ভালো। তো বাবা সেই জন্য লোটে মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছগুলো আজকে তেমন একটা ভালো নেই। আর এদিকে একটা তালও আনতে বলেছিলাম, তো তালটা নিয়ে এসেছে। আর এদিকে মামামকে ডাকতে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, ওর রান্নাটা তো কখন কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি মামামকে ডাকতে আসলাম, মামাম তো আমার কাছে আসলোই না। তারপর ওর বাপির সঙ্গে করে এখন নিচের দিকে যাচ্ছে। আর প্রত্যেক দিন প্রায় ওর বাপির সঙ্গেই যায়, ঘুম থেকে যখন ওঠে বেশিরভাগ সময়। আর ধরো 10 দিনের মধ্যে 8 দিনই ওর বাপির সঙ্গে যাবে নিচে, আর 2 দিন হয়তো আমি নিয়ে যাই। তো আমি স্নানটা সেরে নিয়েছি, আর আদিশ্রীকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছি। অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছিল, সেই জন্যই। তো এখন না সবটা ম্যানেজ করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, মানে পারি না সমস্ত কিছু করতে। আর যেহেতু শরীরটাও তেমন একটা ভালো নেই, চুলগুলো আমি সকালবেলায় চিরুনি দিইনি, সেই জন্য কেমন একটু জট পাকিয়ে গেছে। আর জট পাকানো চুল সত্যি চিরুনি করতে ভালো লাগে না, কি আর করব, এখন তো করতেই হবে। আর স্নানটা করে এসেছি, আর এখন না করলে সারাদিনে হবেই না। তো সামনে পুজো চলেই আসলো, তো ভেবেছি চুলের একটা ট্রিটমেন্ট করাতে হবে। চুলটা তেমন একটা ভালো নেই, কেমন রাফ হয়ে গেছে। আবার কত কেনাকাটা করতে হবে সত্যি বলতে। আহ হাতে কিছু টাকা জমেছে, সেগুলো মানে শেষ হয়ে যাবে, সেটাই মনে মনে ভাবছি। তবে এবার ভেবেছি যে একটা মনের মতো জিনিস কিনবো, সংসারের জিনিস কিনবো মনের মতো করে। তো দেখা যাক, তোমাদের সঙ্গেও শেয়ার করব, সেই দিন আসুক। তো ওইদিকে নিজের যত্ন হয়ে গেছে, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, স্নানের আগে ওকে খাইয়ে দেব। তো সেই জন্যই এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। আবার ওকে স্নানও করাতে হবে, তো হাতে অনেক কাজকর্মই রয়েছে, প্রত্যেক দিনের রুটিন আর কি। কোথায় যাবে এগুলো তো করতেই হবে, কিচ্ছু করার নেই। তো তোমাদের জানাচ্ছি, আমার দাদা যেন তো বাড়িতে এসেছে। তো দাদা হয়তো আমাদের বাড়িতে আসবে, বলেছিল সকালবেলায় যে তোদের বাড়িতে আজকে যাব। যাই হোক, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। আমি আবার বেশি শক্ত করে মামামকে ডিম সিদ্ধ খাওয়াই না, একটু নরম করে, মানে হাফ বয়েল টাইপের হয় সেইভাবে খাওয়াই। তো এদিকে দেখো, চলো এখন আদিশ্রীকে খাইয়ে দেব, তারপর ওকে স্নান করাবো। আর এখন যা ওয়েদারের অবস্থা, এক বেলায় রোদ হয় তো এক বেলায় বৃষ্টি হয়, তো এমন অবস্থা। তো আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি রুমে, তো ওকে এখন আমি রেডি করিয়ে দেব। তো এদিকে চিরুনিটা আনতে ভুলে গেছি, তারপর আবার নিয়ে আসলাম। আর এখন এই যে দেখো, ক্রিম পেলে ওর কিছুই লাগে না, ক্রিম বলো বডি লোশন বলো যাই বলো না কেন, ওর যদি একটু হাতে পড়ে তাহলে পুরো নষ্টই করে দেবে। এইভাবে যে আমার কত ক্রিম নষ্ট হয়ে যায় তার কোনো ঠিক নেই। তো এখন ওকে একটু রেডি করিয়ে দিয়ে ভেবেছি ঘুম পাড়িয়ে দেব।
তো এখন ঘুম পাড়ালে কি হয় জানো তো, ঘুম থেকে উঠে ও দুপুরের খাবারটা খেতে পারে, তারপর মানে রাতের দিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর ওকে যদি দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়াই, একদম সন্ধ্যা লেগে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো তারপর আর রাতে ঘুমোতে চায় না। আর ওর ঘুমটা তো ঠিকঠাক হয়ে যায়, উপরন্তু আমার ঘুমটা হতে চায় না। আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। সারাদিন তো নিজের রেস্ট নিতে পারি না, মানে ঘুম নেই বা একটু শুতেও পারি না। তো আদিশ্রীকে স্নান করানো হয়ে গেছে, আর এই যে রেডি করিয়ে দিলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো, কিছুই ভালো লাগছে না। যাই হোক, আদিশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন ও প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘুমিয়ে থাকবে। আর আজকে ওর রুটিনটা একটু চেঞ্জ করে দিলাম, কি আর বলবো বলো, প্রত্যেক দিন তো এক রুটিনেই চলে। আর এদিকে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছে, বৃষ্টি নেমেছিল প্রচণ্ড পরিমাণে। আর আমার দাদা এসেছে, দেখো আমাদের বাড়িতে প্রায় 8 মাস পর আমাদের বাড়িতে আসলো, বাড়িতে থাকে না। আর এই যে হচ্ছে বৌদি, তো দাদা বৌদি এখানে এসেছে, মানে আমাদের বাড়িতে এসেছে। এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে, ওকে সবে মাত্র মনে হয় 20 মিনিট মতো ঘুম পাড়িয়েছি। আর ওর মামা এসেছে আর এখন টেনে তুলবে। আর আমার দাদা যদি আমাদের বাড়িতে আসে, যদি আদিশ্রী কোনো কারণে ঘুমিয়ে থাকে, তাহলে এইভাবে টেনে টেনে তুলবে। আসলে ওরা তো আসে না, ওদেরকে পায় না, সেই জন্যই এরকমটা করে। আর বৌদি দেখো নতুন শাঁখা বাঁধিয়েছে, তো তোমাদের একটু দেখালাম। আর খুব সুন্দর হয়েছে, আমি দেখছিলাম। তো এখন তো নানান ধরনের ডিজাইন বেরিয়েছে, তো আমি যে শাঁখা বাঁধানোটা বানিয়েছিলাম সেটা আগেকার ডিজাইন আর কি, কিন্তু ভালো লাগে পাত বসানো। আর এখন তো নিত্য নতুন একটার পর একটা বেরোতেই আছে, খুব ভালো লাগছে তাও। আর এদিকে আদিশ্রীকে ওর মামি একটা ক্যাডবেরি দিয়েছে। আর এদিকে দেখো ওর মামা মামি ওকে প্রচণ্ড ভালোবাসে, তবে ঘুমটা ঠিকঠাক হয়নি জন্য ওর মনটা কেমন একটু নরম নরম রয়েছে। তো যাই হোক, এখন দাদা আর বৌদি চলে যাবে হচ্ছে বৌদির বাপের বাড়িতে, মানে আমার দাদার শ্বশুর বাড়িতে যাবে। তো এদিকে আমার মাম্মাম বাইক দেখলে তো ওর আর কিছু লাগে না, বাইকে উঠতেই হবে। তো তারপর ওর মামা একটু বাইকে করে রাস্তার দিকে নিয়ে গিয়েছিল। তো আমার মেয়ে সত্যি বাইকে উঠতে ভালোবাসে, আর এবার কান্নাকাটি করেনি। প্রত্যেকবার ওর মামা বা মামি আসলে কোলে নিতে চাইলে ও কোলে ওঠে না, কিন্তু এবার খুব সুন্দরভাবে কোলে উঠেছে। আসলে কি বলতো, মানে এখন একটু বড় হয়েছে তো এখন বোঝে। আর এদিকে দিদি চলে এসেছে, এখন রাখি বাঁধবে। তো দেখো আমাদের রুমে চলে এসেছে, আর এই যে দিদি এসেছে আর 2 ছেলে এসেছে। তো আবার চলেও যাবে, যেহেতু ওদের পরীক্ষা হচ্ছে, মানে ভাগ্নেদের পরীক্ষা হচ্ছে, সেই জন্য আর থাকবে না। তো এদিকে দেখো রাখি পরিয়ে দিয়েছে, আর এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো কি বলতো, এবারটা রাখি তোমাদের দাদাভাই পরলো, আমার দেওর পরেনি, ও কোথায় একটা গিয়েছিল বেশ, সেই জন্য পরা হয়নি, শুধুমাত্র তোমাদের দাদাভাই পরেছে। আর এদিকে দেখো মিষ্টি খাওয়াচ্ছে, তো আমার মেয়েকে একটু খাওয়াতে গেছিল, তো খাবে না। আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমার মেয়ে ও দাদা ভাইদের রাখি পরাবে, কিন্তু না, আমার মেয়ে ও দাদা ভাইদের রাখি পরায়ও নি, আবার নিজেও পরেনি। এত পরিমাণে দুষ্টু, মানে কি আর বলবো, এত দুষ্টুমি করে আমার মেয়ে। এবছরটা হয়তো বাঁধলো না, কিন্তু সামনের বছর একটু বড় হয়ে যাবে, তখন ও দাদা ভাইদের রাখি পরাবে আশা করছি। তো এদিকে দেখো রাখিগুলো কত সুন্দর এনেছিল 2 ভাইয়ের জন্য, যে পরাবে, কিন্তু সেটার হলো না। আর এদিকে দেখো আমার দুষ্টু পাখি কি করছে, ওকে আবার খাওয়াতে হবে। তবে এই ঘরের মধ্যে সবাই ছিল জন্য ঘরটা কেমন এলোমেলো হয়ে গেছে। তো এখন ভাবলাম যে ঘরটা আমি একটু গুছিয়ে নিই। তো ঘর গোছানো থাকলে ভালো লাগে সত্যি বলতে। তো অনেক মানুষ ছিল, তো কেমন একটা হয়ে গেছে, বিছানার চাদর উল্টে পাল্টে গেছে। আর বাচ্চা কাচ্চা যদি একবার বিছানার উপর ওঠে তাহলে তো কোনো কথাই নেই। তো সেই জন্যই এখন ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর এই যে বিছানার চাদরটা অনেক দিন ধরেই বিছানো রয়েছে, তো ভাবছি যে আজকালের মধ্যেই চেঞ্জ করব। তো বিছানার চাদরটা কিন্তু আমার বেশ ভালো লাগে, এটা আমার ননদ আমাকে দিয়েছিল গৃহপ্রবেশের অনুষ্ঠানের দিন।
আমার আদিশ্রীর শরীর তেমন একটা ভালো নেই, কয়েকদিন ধরে একটু খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ডক্টর দেখাতে নিয়ে যাব। তো ডক্টর তো প্রত্যেক দিন প্রায় সন্ধ্যার পরেই আসেন, তো সেজন্য ভেবেছি সন্ধ্যার পরেই যাব। তো সেজন্যই যে দেখো ঘরদুয়ার একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখা যাক কি হয়, মেয়েটার যে কি হয়েছে সেটাই ভাবছি। মানে কদিন ধরে পেটের মধ্যে আমাকে দেখায় যে মা একটু ব্যথা ব্যথা করে, তো খাওয়ার পরপরই একটু পটি করে দিচ্ছে। তো সেই জন্য ভাবলাম ডক্টরের কাছে যাব। আর ক্রিমের সমস্যার জন্য আমি প্রায় 6 মাস আগে, অনেকদিন আগে ওকে আমি মেডিসিন খাইয়েছিলাম। তো ভেবেছি যে ডক্টরের কাছে যাব, স্যারকে বলবো এই ব্যাপারটা। তো স্যার যদি বলেন যে ওকে মেডিসিন খাওয়ানো লাগবে তাহলে আবার কিনে নিয়ে আসবো। তো এদিকে দেখো আমার মেয়ে এদিকে আমাকে দেখছে, ও নিচে রয়েছে। আর এই পেটের সমস্যার জন্য তেমন একটা খাবার খেতে চাইছে না, সেই জন্য একটু রোগাও হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আগে ডক্টর দেখিয়ে আসি স্যার কি বলেন। আর একদম ছোটবেলা থেকেই আমি আমার মেয়েকে এই একই ডক্টর দেখাই। তো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর এখন আমরা যাব ডক্টরের কাছে, তাই না মা? তো আমার আদিশ্রীর একটু পেটের সমস্যা হয়েছিল, তো সেই জন্যই যাব। এই যে তাকাও এদিকে মা, হাই করো মিমিদেরকে, হাই। তো এই যে দেখো মেয়েকে তো রেডি করিয়ে দিয়েছি আর একটু বাদেই বেরোবো। দেখো এইভাবে ক্রিম নষ্ট করে কি করছে, দেখো এইভাবেই আমার ক্রিম তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ, এখন হাতটা কোথায় মুছবে? এখানে মোছো, মোছো। তোমাকে বকবো কিন্তু এখন, জানো? ভয় নেই? ও যাই হোক, তোমাদের দাদাভাইকে ফোন করেছি যে আমরা দুজনেই তৈরি হয়ে বসে রয়েছি, তাহলে চলে এসো। তো এদিকে চলে এসেছে আর এখন নহাটা বাজারে চলে এসেছি। আমাদের বাড়ির থেকে বাজার বেশি একটা দূরে না। তো দেখো এখন রাত 8টার বেশি বেজে গেছে আর আমরাই কথায় আছে না যে বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে, আসলে কি হয়েছে, তোমাদের দাদাভাই এই কাকার কাছে জিজ্ঞাসা করে গেছিল যে কখন আসবো, বললো কি একটু দেরি করেই আয়, তোদের তো বাড়ির পাশেই বাজার, তো একটু দেরি করে আসলে কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা একটু লেটেই এসেছি। আর 12 নম্বরের নাম, অবশ্য আমাদের পেছনে আর কেউ নেই। তো এদিকে আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি আর মাম্মামকে কৃমির মেডিসিন দিয়েছেন ডক্টর, আর এদিকে আমাদেরকেও দিয়েছেন। তো আমরা একই দিনে খাবো। তো এদিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃমির মেডিসিন, মাম্মামকে খাওয়াবো। আর বাচ্চাদেরকে 6 মাস পর পরই কৃমির মেডিসিন খাওয়ানো দরকার আমার যেটা মনে হয়। আর এই যে এই মেডিসিনটা দিয়েছেন। তো যাই হোক এখন নিয়ম করে মেয়েকে খাওয়াতে হবে। আর খাওয়া দাওয়া নিয়ে ডক্টর মেয়েকে কি বলেছেন তো সেটা তোমাদের পরেই জানাবো। তো যাই হোক, বাজার থেকে আসার সময় মামামের একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছে। তো ওকে ভালোবেসে এই ফিশিং ইন্টারেস্টিং গেমটা কিনে দিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর জিনিসটা। তো একটা ছিপও আছে। তো মাম্মাম এত পরিমাণে খুশি হয়েছে কি আর বলবো। তো যাই হোক বাড়িতে এসেছি আর এসে রান্না বান্না করতে পারিনি, আমার শাশুড়িমাই করেছিল। তো এদিকে সাদা ভাত রয়েছে আর সোয়াবিনের তরকারি রয়েছে আর বেগুন ভাজা, এটা দিয়েই আমার মেয়েকে আজকে রাতের খাবারটা খাইয়ে দেব। সত্যি বলতে সোয়াবিন আমার খুব ভালো লাগে। আগে আমি জানো খেতে পারতাম না, কেমন একটা গন্ধ লাগতো, ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। যাই হোক চলো সময় নষ্ট না করে আদিশ্রীকে রাতের খাবারটা খাইয়ে দিই। তো আদিশ্রীকে রাতের খাবার তো খাইয়ে দিয়েছি, তারপর ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি এখন খাটে। তো এখন আমার মেয়েকে মেডিসিন খাওয়াতে হবে, মানে রাতে খাওয়ার পরে খাওয়াতে হবে, বিশেষ করে কৃমির যে ওষুধটা সেটা খাওয়াতে হবে। 10 ml করে থাকে এই শিশির মধ্যে। তো এই শিশির মানে শিশিটার মধ্যে যতটা মেডিসিন আছে সেটা হচ্ছে 10 ml, মানে পুরোটাই খাওয়াতে হবে। তো দেখো আমার মেয়েকে খাওয়াবো, আমার মেয়ে খেতেই চাইছে না, কি পরিমাণে দুষ্টুমি করছে। আর এখন বড় হয়ে গেছে, তো তো এখন মেয়ের সঙ্গে আমি পারি না শক্তিতে, এত পরিমাণে কষ্ট হয়ে যায়, কিন্তু আমার খাওয়াতেই হবে, কিচ্ছু করার নেই, আজকেই খাওয়াতে হবে যে কোনো প্রকারেই হোক না কেন, আর আমাদেরকেও খেতে হবে। আর
কৃমির ওষুধ এমন একটা জিনিস যে বাড়িতে যতজন সদস্য আছে বা সদস্যা আছে, তো বাচ্চারা যার যার কাছেই যাক না কেন সবাইকেই খেতে হবে। মানে সবাই খেলেই তবেই মেডিসিনটা কাজ করবে। যাই হোক, মেয়েকে অনেক কষ্ট করে বুঝিয়ে পড়িয়ে তারপর এখন আমি কৃমির ওষুধটা খাইয়ে দিয়েছি। সত্যি খুব ভালো লাগছে। তো 6 মাস পর পর ডক্টরের পরামর্শ অনুযায়ী বাচ্চাদেরকে কৃমির মেডিসিনটা খাওয়ালে খুব ভালো হয়। তাহলে এই যে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, পেটটা উঁচু উঁচু থাকে, তারপর অনেক সমস্যা দেখা দেয় এই কৃমির সমস্যার জন্যই। আর এদিকে এখন আমি মেডিসিনটা খেয়ে নেব, এটাও কৃমির মেডিসিন। তো যাই হোক, আমার মেয়ে আমাকে খাইয়ে দেবে। আর ওর একটা অভ্যাস আছে, ওর পাশে যে বসে থাকে বা মেডিসিন খেতে যায় তখন আমার মেয়ে এই গুলিটা নিয়ে খাইয়ে দেয়। তো যাই হোক, আমি এদিকে মেডিসিনটা খেয়ে নিয়েছি। আর চলো, আজকের ব্লগটি আর বেশি বড় নয়, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।